শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে আজকে শুরুতে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো তাদের প্রধান শিরোনাম যেটি করেছে সেটি হলো ইজতেমা ময়দানে সংঘর্ষ, দুই পক্ষের সংঘাতে নিহত 4, আহত 5 শতাধিক মুসল্লি। ইজতেমা ময়দান সহ আশপাশে জমায়েত নিষিদ্ধ, মাঠ ছাড়লেন সাতপন্থীরা, বিজিবি সেনাবাহিনী মোতায়েন। দর্শক, গত মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুটি পক্ষ, যেটি সাতপন্থী এবং জুবায়েরপন্থী নামে পরিচিত, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ইজতেমা মাঠকে দখলের চেষ্টা করে। তো এরপর থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শুরুতে দুইজনের নিহত হয়েছিলেন। তারপরে এই নিহতের সংখ্যা আরও বেড়ে 4 হয় এবং এই ঘটনা নিয়ে কিন্তু গতকাল সারাদিন উত্তেজনা বিরাজ করেছে। এই উত্তেজনা সচিবালয় থেকে টঙ্গী থেকে সচিবালয় পর্যন্ত বিস্তৃত হয় এবং কাকরাইল মসজিদ, সেখানেও উত্তেজনা দেখা যায় এবং এক পক্ষ বলে যে অন্য পক্ষকে আর ইজতেমায় অংশ নিতে দেবে না। তো দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে এই তাবলিগ জামাতের দুটি পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্বের কারণে এখন কিন্তু আগে যে ইজতেমা এক পর্বে হতো এখন 2 পর্বে হয় এবং এরপরেও দ্বন্দ্ব থামানো যাচ্ছে না। তো এই দ্বন্দ্বের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও বক্তব্য দিতে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে বৈঠক করতে হয়েছে। বৈঠক করে কালকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে এবং এখন পরিস্থিতি অনেকটা শান্ত। তবুও গতকালকের টক অফ দ্য কান্ট্রি ছিল এই নিউজটি। তো আমরা একটু দেখে নিই এই নিউজটির ভিতরে কি রয়েছে। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দালভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন প্রায় শতাধিক। বুধবার ভোরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম দাবি করেন, আমাদের 3 জন সাথী নিহত হওয়ার খবর পেয়েছি, আহত সঠিক সংখ্যা পরে জানানো হবে। অপরদিকে জুবায়ের অনুসারী মিডিয়ার সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান দাবি করেন তাদের 3 জন সাথী মারা গেছেন, আহত হয়েছেন 5 শতাধিক। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম নিহতের সংখ্যা 4 বলে জানিয়েছেন। এই ছিল একটি সংবাদ। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন খুনিদের কোনো অবস্থায় ছাড় নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এই সংবাদটি রয়েছে। এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই। এছাড়া সংঘাত, দুই পক্ষের অনড় অবস্থান নিরসন হচ্ছে না, এই নিয়েও একটি বিশেষ সংবাদ রয়েছে সময়ের আলোর। এর পাশে আমরা দেখতে পাচ্ছি 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ খালাস 7 জন। উলফা কমান্ডার পরেশকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন। এটি একটি বড় ঘটনা, একটি হাইকোর্টের রায় গতকাল এসেছে। একটি বড় ঘটনা ছিল এটি। কালকে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল এটি। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 7 জন। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এই সংবাদটিও রয়েছে। আরও $1 বিলিয়ন দেবে আইএমএফ। দাতা সংস্থা আইএমএফ বাংলাদেশকে আরও $1 বিলিয়ন ঋণ সহায়তা দিতে আগ্রহী। চলমান $4.70 বিলিয়ন ঋণের সঙ্গে নতুন করে এই $1 বিলিয়ন
সহায়তার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই সংবাদটি রয়েছে। ঝিমিয়ে পড়েছে ব্যাংক একীভূত করার উদ্যোগ, বোর্ড ভেঙে দেওয়া সহ সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোকে আরও সহযোগিতা দিয়ে সবল করার দিকে জোর, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরানোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সংবাদটি রয়েছে। আরও আছে, গঠন হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই সংবাদ রয়েছে। বিএসএফ এর নির্যাতনে 2 বাংলাদেশির মৃত্যুর অভিযোগ। অবশ্য এই সংখ্যাটি 2 থেকে 3 হয়েছে। আরেকজন অসুস্থ ছিলেন, বাড়ি ফেরার পথে তারও মৃত্যু হয়েছিল। রইল। এই আছে দৈনিক সময়ের আলো আজকের সংবাদ। আমরা এখন একটু দৈনিক জনকণ্ঠ কি সংবাদ প্রকাশ করেছে তা দেখব। দৈনিক জনকণ্ঠেরও প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি যে সংঘর্ষে 4 জন নিহত, মাঠে নিয়ন্ত্রণ নিয়ে জুবায়েরপন্থী ও সাতপন্থীদের বিবাদে আহত শতাধিক, 3 কিলোমিটারের মধ্যে সমাবেশ নিষিদ্ধ। এই সংবাদটি রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। তিনি এরই মধ্যে D8 সম্মেলনে যোগ দিতে মিশরে অবস্থান করছেন। আজ তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। আল আজহার বিশ্ববিদ্যালয় কিন্তু সারা বিশ্বে বেশ পরিচিত। সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষণ দেবেন। এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। তিনি বর্তমানে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে সেখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বুধবার এ তথ্য জানান। অধ্যাপক ইউনূস আল আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে এ ভাষণ দিবেন। এই সংবাদটি এখানে দেখতে পাচ্ছি। আরও $100 কোটি দেবে আইএমএফের যে $4.7 বিলিয়ন দেওয়ার কথা ছিল, তার সঙ্গে আরও $100 কোটি অতিরিক্ত দেবে। সেই সংবাদটি রয়েছে। 3 শর্ত পূরণের চ্যালেঞ্জ, কিন্তু তাদের 3টি শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণে অস্বীকারের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পাওয়া যাবে আরও $100 কোটি ঋণ সহায়তা। এর মধ্যে অন্যতম 3 শর্ত হচ্ছে দ্রুত বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বা ডলারের রিজার্ভ বাড়ানো এবং ব্যাপক সংস্কারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করা। এই 3 শর্ত পরিপালনের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে। বিশেষ করে বিদ্যুতের দাম বাড়ানো হলে সরাসরি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ উৎপাদন খরচ বেড়ে গেলে ভবিষ্যতে দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে যাবে। এই সংবাদটি দেখতে পাচ্ছি আমরা। মোদির পোস্টের পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল বাংলাদেশ। বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। মোদির ওই লেখায় পাকিস্তান হানাদারের বিরুদ্ধে বাংলাদেশের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে একটি শব্দ ছিল না, বরং 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেন মোদি। তার এমন পোস্টের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। ইতিহাসের তথ্য শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং 9 মাস ব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলায়েন্স শিরোনামে তার বইয়ে সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত JN দীক্ষিত লিখেছেন, আত্মসমর্পণের অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল। যৌথ কমান্ডের বাংলাদেশের পক্ষের কমান্ডার জেনারেল MAG ওসমানীর উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা। এই সংবাদটি দিচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজ জয় নিশ্চিত করেছে। 1 ম্যাচ হাতে রেখেই সেই সংবাদটিও প্রকাশ করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সব সময় উদার, যুক্তরাষ্ট্রের মন্তব্য। এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রক্তাক্ত ইজতেমা ময়দানে 4 লাশ, 2 গ্রুপের বিরুদ্ধে যে কারণ। আপনারা জানেন যে ইজতেমা ময়দানে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের
যে সংঘর্ষ সে সংঘর্ষের 4 জনের নিহতের ঘটনা এখানেও ফলো করে প্রকাশ করা হয়েছে। এছাড়া পুষ্টিহীনতার সংখ্যায় এখন মধ্যবিত্ত আয়ের চেয়ে ব্যয় বেশি, প্রায় 3 বছর খাবারের তালিকা ছোট হচ্ছে মধ্যবিত্তদের। পুষ্টিহীনতার সংখ্যায় শিশুরা, খাদ্য নিরাপত্তাহীনতায় নির্দিষ্ট আয়ের মানুষরাও। একটি বিশেষ সংবাদ দেখতে পাচ্ছি আমরা যে পুষ্টিহীনতা এখন মধ্যবিত্তরাও ভুগছে, সেই সংবাদটি এখানে উঠে এসেছে প্রধান শিরোনামের পাশেই। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি মৃত্যুদণ্ড থেকে বাবর খালাস, যাবজ্জীবন পরেশের। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দিয়েছেন হাইকোর্ট। এতে অস্ত্র চোরাচালানের ঘটনার মামলায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন খালাস পেয়েছেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। আর অন্যদিকে মামলার বিচারিক আদালত সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই সংবাদটি রয়েছে। শার্শায় সীমান্তে 3 বাংলাদেশির লাশ, নিখোঁজ 2 জন। এই সংবাদটি একটু দেখা যায়। যশোরের শার্শায় ভারতীয় সীমান্তে কুপিয়ে ও পিটিয়ে 3 বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে 2 জনের মরদেহ গতকাল বুধবার সীমান্ত থেকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। একই সীমান্ত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বজনরা বাড়িতে আনার পথে অন্য যুবকের মৃত্যু হয়। 3 জনেরই একই ধরনের আঘাতে মৃত্যু হয়েছে। এই 3 জনের হত্যার কারণ জানতে চাইলে বিজিবি ও পুলিশ কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে চায়নি। এই সংবাদ রয়েছে পাশে। তত্ত্বাবধায়ক ফেরাতে লাগবে সংসদের অনুমোদন। ত্রয়োদশ সংশোধনী রিভিউ নিষ্পত্তি নিয়ে আলোচনা। বর্তমান সরকারও সংবিধানের এটি অন্তর্ভুক্ত করতে চাইলে কোনো বাধা হবে না। বিচারপতি আব্দুল মতিন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান বাতিল করে গত মঙ্গলবার রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। তবে আদালতের এখনও ত্রয়োদশ সংশোধনীর মামলার রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সেগুলো নিষ্পত্তি হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার পথ উন্মুক্ত হবে। এই সংবাদটি রয়েছে। কমিশনের সুপারিশে ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, ক্ষোভ শিক্ষা স্বাস্থ্যে। আর কাউন্সিলের বদলে প্রশাসক চায় না ছাত্র আন্দোলন। এই সংবাদও আমরা দেখতে পাচ্ছি। দৈনিক দেশ রূপান্তরে আজ রয়েছে। দর্শক, দৈনিক দেশ রূপান্তরে আজ এই সব সংবাদই রয়েছে। আমরা একটু দেখতে চাই দৈনিক যুগান্তর কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি যে ইজতেমা মাঠে তাবলিগ জামাতের 2 গ্রুপের যে সংঘর্ষ, সেই সংবাদটি রয়েছে। বড় আকারে বড় ছবি দিয়ে প্রকাশ করেছে তা। এর পাশে 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়, বাবর সহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন। এবং এইখানে দেখা যাচ্ছে যে হাইকোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ তা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে। অস্ত্র আইনের মামলা থাকায় খালাসপ্রাপ্তরা এখনই মুক্তি পাচ্ছেন না এবং মামলায় বহুমাত্রিক ঘাটতি ছিল, তদন্ত ছিল যথেষ্ট গাফলতি, হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন এই বিষয়ে। এছাড়া দেখা যাচ্ছে তারেক রহমান বিএনপির একটি সংবাদ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বুধবার মহানগর বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি বক্তৃতা করছেন তারেক রহমান। এই ছবি দেখা হয়েছে। 31 দফা বাস্তবায়ন করে নির্যাতনের জবাব দেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিটি নির্যাতনের জবাব হিংসায় নয়, 31 দফা সফল বাস্তবায়নের মাধ্যমে অন্যায়ের জবাব দিতে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে তবে আপনি কি করতে পেরেছেন। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, আস্থা ধরে রাখতে হবে। কিছু লোক স্বার্থ হাসিলে সব কষ্টে পানি ঢেলে দিচ্ছে, এই সুযোগ দেবেন না। তিনি এই আহ্বান জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করলেন মাইকেল চাকমা। এই সংবাদও আমরা দেখতে পাচ্ছি। এবং শেখ হাসিনার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15.5 বছরে বিভিন্ন মেগা
প্রকল্পের দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে 5 সদস্যের টিম করা হয়েছে দুদকের পক্ষ থেকে। এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকার টাকা লুটের জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলো। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এই কথা বলেছেন। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশ করেছে তা দেখে নেব। দৈনিক ইত্তেফাকেও দেখা যাচ্ছে বড় করে শিরোনাম, প্রধান শিরোনাম সেটি ইজতেমা মাঠে সাদ ও জুবায়েরের পন্থীদের সংঘর্ষ, নিহত 4, আহত শতাধিক, 144 ধারা জারি, সেনা ও বিজিবি মোতায়েন। এই সংবাদটি রয়েছে। এছাড়া মামুনুল হক তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গতকাল দেখা করেছেন। সাতপন্থীদের ইজতেমা করার সুযোগ নেই। মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেছেন, এটা দুপক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত মানুষের উপর এক প্রকার হামলা। সাতপন্থীরা হামলা করেছে ঘুমন্ত মানুষের উপর। সাতপন্থীদের ইজতেমায় হওয়ার কোনো অবকাশ নেই। এছাড়া দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছে সাতপন্থী মাওলানা রেজা আরিফ। বিশ্ব ইজতেমায় মাঠ দখল নিয়ে সংঘর্ষের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাতপন্থী তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা রেজা আরিফ। এর পাশেই দেখা যাচ্ছে যে কায়রোতে প্রধান উপদেষ্টা তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই ছবিটি এখানে রয়েছে। এর নিচে চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ ডলার ছাড়ে সম্মত IMF, আরও 75 কোটি ডলার চাইল বাংলাদেশ, সেই সংবাদটিও রয়েছে। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 6 জন খালাস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। এটি 6 বছর পর প্রথম টি-20 সিরিজ জয়। এর আগেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতেছে এবং সেটি ছিল 2-1 ব্যবধানে। এবার কিন্তু বাংলাদেশ 3 ম্যাচের মধ্যে প্রথমেই দেখা গেল 2-0 ব্যবধানে এগিয়ে আছে। এখন বাংলাদেশের সামনে সুযোগ হোয়াইট ওয়াশ করতে পারে কিনা। এই ছিল মোটামুটি আজকের দিনের সংবাদপত্রের যে সংবাদগুলো আমরা দেখেছি যে বেশিরভাগ প্রায় সব পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে যে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষ। এছাড়া রয়েছে আমরা দেখলাম IMF আরও নতুন করে ঋণ দিতে যাচ্ছে, IMF এর ঋণের ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়েছে এবং 10টা যে অস্ত্র মামলা, সেই 10টা অস্ত্র মামলাটি নিয়েও কিন্তু কালকে হাইকোর্ট রায় দিয়েছেন এবং হাইকোর্টের রায়ে লুৎফুজ্জামান বাবর সহ 6 জনেরকে খালাস দিয়েছেন এবং কয়েকজনের শাস্তি কমিয়ে দিয়েছেন। এই সংবাদটিও কিন্তু গতকাল বেশ আলোচিত হয়েছে এবং যেটি আমরা দেখলাম যে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 সিরিজ জয় করেছে, সেই সংবাদটিও সব জায়গায় এবং প্রথম পাতায় উঠে এসেছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।